against the motion of class 11, ঐশিক চক্রবর্তী, class 11. নমস্কার। আজকের বিতর্ক সভার বিষয় সভার মতে যুদ্ধের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রভাব প্রাণহানির চেয়ে বেশি ভয়াবহ। আমি আজ সভার মতের বিপক্ষে বলতে চলেছি। প্রথমেই আজকে যারা সভার মতের পক্ষে বলছেন তাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, যদি যুদ্ধের পর মানুষই না বেঁচে থাকে তাহলে যুদ্ধের যে অর্থনৈতিক প্রভাব সেটা ভালো না খারাপ এটা কে মেজার করবে? পড়ে থাকা সাজোয়া গাড়ি, বোমা কিংবা পড়ে থাকা ফাঁকা মাঠ এরা? মোটেই নয়। 1984 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার প্রাপ্ত ডেসমন্ড টুটু তিনি গৃহযুদ্ধ দীর্ণ দক্ষিণ আফ্রিকা থেকে উঠে এসেছেন। তিনি বলছেন, ইওর অর্ডিনারি অ্যাক্টস অফ লাভ অ্যান্ড হোপ পয়েন্ট টুয়ার্ডস দ্য এক্সট্রাঅর্ডিনারি প্রমিস অফ লাইফ হুইচ ইজ অফ ইনএস্টিমেবল ভ্যালু। আচ্ছা, তিনি তো যুদ্ধকে প্রত্যক্ষ করেছেন, তিনি তো কোথাও বলেননি যে অর্থনৈতিক ক্ষতিটা হচ্ছে অফ ইনএস্টিমেবল ভ্যালু। তিনি তো বলেছেন মানুষের প্রাণ হলো অমূল্য। প্রথমত, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর আর্টিকেল 3 অনুসারে প্রত্যেক ব্যক্তির বেঁচে থাকার অধিকার রয়েছে, তার ব্যক্তি স্বাধীনতার অধিকার রয়েছে এবং নিরাপত্তার অধিকার রয়েছে। আন্তর্জাতিক আইনের ভিত্তি মানুষের জীবন, কোনো দেশের জিডিপি নয়। দ্বিতীয়ত, আজকে যারা সবার মতের পক্ষে বলছেন তারা হয়তো জানেন না শুম্পিটারের ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন থিওরির কথা। ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন থিওরি অনুসারে কোনো একটা যুদ্ধের ফলে কোনো দেশ যদি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে যায়, তবুও তাদের মধ্যে যদি প্রাণ বেঁচে থাকে, এই প্রাণ শব্দটা খুব গুরুত্বপূর্ণ, যদি তাদের মধ্যে প্রাণ বেঁচে থাকে তাহলে তারা প্রথম থেকে রিস্টার্ট করতে পারে এবং লিপফ্রগিং থিওরি অনুযায়ী তারা এক লাফে প্রযুক্তিগতভাবে অনেকটাই উন্নত হয়ে যেতে পারে। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ কিন্তু ভারতবর্ষের মতো দেশ তৈরি করার জন্য মাত্র 100 জন যুবক চেয়েছিলেন, তিনি কোটি কোটি টাকা চাননি। তৃতীয়ত, যুদ্ধের ফলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে স্থায়ী পতন ঘটে, অর্থাৎ যুদ্ধের বুলেট কোনোদিন কোনো পেনশনভোগীকে খোঁজে না, সে খোঁজে 18 বছরের তরুণের তাজা রক্ত, যে হয়তো আগামী 40 বছর দেশের জিডিপিতে ভূমিকা পালন করতে পারত। সুতরাং এই তরুণদের প্রাণহানির ফলে দেশটা স্ট্রাকচারাল স্ট্যাগনেশনের দিকে এগিয়ে যায়। চতুর্থত, আজকে যিনি সবার মতের পক্ষে বললেন, যারা বললেন তারা একটা ছবির কথা বললেন যেটা সারা বিশ্ব জুড়ে সব পত্রপত্রিকায় ছাপা হয়েছিল। হ্যাঁ, ছেলেটির নাম আইলান কুর্দি, তার বয়স মাত্র 3 বছর, সে মারা গিয়েছিল সিরিয়া থেকে পালাতে গিয়ে। অবশ্যই তারা যে বললেন যে অর্থনৈতিক প্রভাবে, হয়তো অর্থনৈতিক সংকটে খেতে না পেয়ে তার পরিবার পালাতে গিয়েছিল, তো তারা ভুল বলছেন। কেননা IRS নামক একটি আন্তর্জাতিক সংস্থার গবেষণা বলছে কোনো যুদ্ধদীর্ণ দেশের 92% মানুষ শরণার্থী হয় তাদের নিরাপত্তার অভাবে, না খেতে পেয়ে নয়। পঞ্চমত, বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন তিনি বলে গিয়েছেন কোনো দেশের মোট সম্পদের 70% আসে হিউম্যান ক্যাপিটাল থেকে। তো যদি মানুষই না থাকে তাহলে কি করে আমাদের অর্থনীতি নিয়ে আমরা বাঁচবো? আসলে তারা যেটা করছেন সেটাকে ফিলোসফির ভাষায় বলে ক্যাটেগরি মিস্টেক। ষষ্ঠত, জাপান জার্মানি ঘুরে দাঁড়িয়েছে। অনেকে বললেন মার্শাল প্ল্যানের কথা, এর পেছনে আমেরিকার হাত ছিল, ইত্যাদি ইত্যাদি। তো গৌতম বুদ্ধ বলেছেন নো ওয়ান ক্যান সেভ আস বাট আওয়ার সেলভস। আমি এমন একটা দেশের উদাহরণ দেব যে কোনো সাহায্য ছাড়াই উঠে দাঁড়িয়েছে, ভিয়েতনাম। 1975 সালে ভিয়েতনাম যুদ্ধের আগে যদি আপনার অর্থনৈতিক র্যাঙ্কিং দেখেন তাহলে ভিয়েতনামকে খুঁজেই পাবেন না, অথচ আজকের দিনে দাঁড়িয়ে ভিয়েতনাম গোটা বিশ্বের 23তম বৃহত্তম অর্থনীতি ক্রয় ক্ষেত্রে এবং অবশ্যইভাবে US এর টপ 10 ট্রেডারদের মধ্যে একজন। আচ্ছা, শুধু সভাপতি মহাশয় আপনি বলুন, এই যুদ্ধের ফলে 34 লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল, এজেন্ট অরেঞ্জের প্রভাবে 11 লক্ষ মানুষ আজও পঙ্গু। যদি এতজন মানুষ আজকে বেঁচে থাকতেন তাহলে ভিয়েতনামের অর্থনীতিটা কোথায় গিয়ে দাঁড়াতো? অর্থাৎ প্রাণহানি অর্থনীতিকে প্রভাবিত করছে, এটাই হচ্ছে কজ এফেক্ট রিলেশন। এছাড়াও অনেকে বললেন জীবন্ত লাশের কথা, অর্থাৎ মানুষ যেন বেঁচেও মরে আছে। তো বলি, মনীষীরা বলেছেন প্রত্যেকটা সকাল একটা নতুন আশার সঞ্চার ঘটায়। তো এই জীবন্ত লাশের মধ্যে এই সামান্যতম হলেও আশা আছে, কিন্তু মৃত মানুষের মধ্যে এতটুকু আশা নেই। আবার অনেক যারা আজকে সবার মতের পক্ষে বললেন তারা ঋণের কথা বললেন, জেনারেশনের পর জেনারেশন নাকি ঋণ আমাদের উপর চেপে যায়। তো তাদেরকে বলি, তারা হয়তো জানেন না IMF কিংবা ওয়ার্ল্ড ব্যাংকের মতো সংস্থাগুলো তারা দেশের অবস্থা বুঝে ঋণ মওকুফ পর্যন্ত করে দিতে পারে, কিন্তু কোনো ব্যাংক কোনোদিন বলতে পারেন না এই ঋণ আপনার 1 কোটি মৃত নাগরিককে আমি ফেরত দিলাম। আবার তারা হয়তো জানেন না যে আর্জেন্টিনা কিংবা আইসল্যান্ডের মতো যে দেশগুলো ছিল যারা ব্যাংকরাপ্ট হয়ে গিয়েছিল, তারা এক রাতের অর্ডিন্যান্সে তাদের ইকোনমিকটাকে পুরোপুরি রিস্ট্রাকচার করে ফেলেছিল একটা মাত্র কলমের খোঁচায়। সুতরাং যে মানুষের কলমের খোঁচায় একটা সম্পূর্ণ ইকোনমিককে আমরা রিস্ট্রাকচার করতে পারি, সেই মানুষের জীবনকে, তার সেই ঋণ কিংবা একটা শুধুমাত্র কাগজ, তার থেকে বড় হিসেবে না দেখে আমরা মানবতার অপমান করছি, আর কিছু নয়। আর এই যুদ্ধময় পরিবেশে যদি আমরা প্রাণকে বেশি গুরুত্ব না দিই তাহলে কিন্তু একদিন আমরা ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে যাব। ধন্যবাদ।